Hello friends, welcome back to my channel. Today I am talking about Indian Constitution or Indian polity. অর্থাৎ ভারতের সংবিধান আমরা আলোচনা করব। আমরা পার্ট 1 পার্ট 2 অলরেডি আলোচনা করে নিয়েছিলাম। একটা ছিল আপনার প্রথম পার্টে ছিল ইন্ডিয়ান কনস্টিটিউশন ওভারভিউ অর্থাৎ হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পার্ট 2 এতে ছিল আপনার অ্যাক্ট অর্থাৎ ব্রিটিশ ক্রাউনের আগে পর্যন্ত 1858 পর্যন্ত 1858 আগে পর্যন্ত। তো 1858 পর থেকে আমরা আজকে পার্ট 3তে আলোচনা করব। তো চলুন তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে নোটিফিকেশান বেলটা অন করে দিন, তাহলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, প্রত্যেকটি ভিডিও দেখার সময় একটা লাইক দেবেন। আর যারা যারা পিডিএফগুলো নেননি অবশ্যই পিডিএফগুলো নিয়ে নেবেন। ইন্ডিয়ান কনস্টিটিউশন পিডিএফ নিচে লিঙ্ক দেওয়া থাকবে, যেটা খুব সুন্দর করে বানানো হয়েছে জিস্ট অফ এনসিইআরটি এবং আপনার লক্ষ্মীকান্ত আনন্দ কুমার মহাপাত্র সব বইয়ের জিস্ট করে বানানো হয়েছে, খুব সুন্দর। যারা যারা নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা নেননি নিচের লিঙ্ক থেকে নিয়ে নেবেন। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, জিকে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, জেনারেল সায়েন্স এবং ডব্লিউবিসিএস মেন্সের জন্য যারা পেপার নিতে চাইছেন, ডব্লিউবিসিএস মেন্সের পিডিএফ 2014 থেকে 2019-এর পিডিএফ দেওয়া হচ্ছে, টোটালি সলভ পেপার। আর প্রিলিমস যারা নিতে চাইছেন 2000 থেকে 2020 টোটাল 21 বছরের সলভ পেপার নিচের লিঙ্ক থেকে আপনারা পেয়ে যাবেন। আর বন্ধুরা, একজন রূপা ধারা বলে একজন ফ্রেন্ড যার পিডিএফ ডাউনলোড করতে অসুবিধা হয়েছিল, তাকে আমি মেলে পাঠিয়ে দিয়েছি, অবশ্যই চেক করে নেবেন। মেলটা অবশ্য আমি লেটে দেখেছি, তো তার জন্য ভেরি ভেরি সরি। আমি আজকে দেখলাম মেলটা, তো আমি আজকেই পাঠিয়ে দিয়েছি আপনাকে। পিডিএফটা দেখে নেবেন। যারা যারা পিডিএফগুলো নিচ্ছেন, যেখানে ইমেজ দেওয়া আছে ইমেজে ডাউনলোড করবেন না, আপনি পিডিএফ ডাউনলোড করুন, ঠিক আছে? যার জন্য আপনার ইমেজটা ডাউনলোড হয়ে যাচ্ছে আর পিডিএফটা পাচ্ছেন না, তো পিডিএফটা ডাউনলোড করবেন, ওইখানেই লিঙ্ক দেওয়া থাকবে, যখন আপনি লিঙ্কে গিয়ে ক্লিক করবেন। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন এবং মেল আইডি দেওয়া আছে, মেল করবেন, অবশ্যই আপনার সঙ্গে সঙ্গে প্রবলেম সলভ করা হবে। তো চলুন বন্ধুরা, আজকে আমরা দেখে নিই ইন্ডিয়ান কনস্টিটিউশনের ব্রিটিশ ক্রাউন থেকে যত অ্যাক্টগুলো আছে সেই অ্যাক্টগুলো আমরা আজকে আলোচনা করব। তো আমরা আজকে যে একটা আলোচনা করব, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। দিস অ্যাক্ট কেম অ্যাজ অ্যান আফটার ইফেক্ট অফ রিভল্ট অফ 1857, অর্থাৎ 1857 যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল তারপরেই হচ্ছে আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাবলিশড হয়ে গিয়ে এসেছিল ব্রিটিশ ক্রাউন। ইট পুট আ টোটাল এন্ড অফ কোম্পানি রুল, অর্থাৎ কোম্পানি রুল পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। দ্য পাওয়ার কমপ্লিটলি কেম টু বি ভেস্টেড উইথ দ্য ব্রিটিশ ক্রাউন, ব্রিটিশ ক্রাউনের আন্ডারে চলে এসেছিল পুরো পাওয়ার। The provided for India to be governed by the British Crown through a representative who was to be called Viceroy of India। আমরা জানি 1857 পর থেকে ভাইসরয় অর্থাৎ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থেকে এসেছিল ভাইসরয় অফ ইন্ডিয়া, অর্থাৎ ভাইসরয় অফ ইন্ডিয়া, ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং এবং লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন লর্ড ক্যানিং। এরপরে আসুন বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড কোড অফ ডিরেক্টর অ্যাবলিশ করা হয়েছিল। দ্য নিউ অফিস অফ সেক্রেটারি অফ স্টেট ওয়াজ ক্রিয়েটেড। এটা অনেকবার পরীক্ষা এসেছে, ডাব্লিউবিসিএস প্রিলিমস। তাহলে এখানে ডব্লিউবিসিএস প্রিলিম, ডব্লিউবিসিএস মেন্সে অনেকবার এসেছে এখান থেকে কোশ্চেন, যেটা নিউ অফিস অফ সেক্রেটারি অফ স্টেট ক্রিয়েট হয়েছিল কোন অ্যাক্ট অনুযায়ী? তো আমরা এখানে দিতে পারি 1858 অ্যাক্ট অনুযায়ী। আর সেক্রেটারি অফ দ্য স্টেটে কতজন মেম্বার ছিল? 15 জন মেম্বার। এরপরে আসুন আমরা আলোচনা করব ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। প্রথম ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। The some Indians were to be nominated by the Viceroy in the council as non-official member। তাহলে 1861 অ্যাক্ট অনুযায়ী ভারতের হচ্ছে এই কাউন্সিলে নন অফিসিয়াল মেম্বার হিসেবে ভারতীয়রা যুক্ত হয়েছিলেন বা ভারতীয়দের এখানে নমিনেট করা হয়েছিল। সাম ডিসেন্ট্রালাইজেশন ওয়াজ আন্ডারটেকেন বাই রিভার্টিং দ্য পাওয়ার ব্যাক টু বোম্বে মাদ্রাজ প্রেসিডেন্সি। নিউ লেজিসলেটিভ কাউন্সিল ফর বেঙ্গল, নর্থ ওয়েস্ট ফ্রন্টায়ার প্রভিন্স অ্যান্ড পাঞ্জাব আর ক্রিয়েটেড। তাহলে নতুন লেজিসলেটিভ কাউন্সিল কোথায় ক্রিয়েট হয়েছিল? বেঙ্গল, পাঞ্জাব এবং নর্থ ওয়েস্ট ফ্রন্টায়ার প্রভিন্স, যেটা কে বর্তমানে এখন অরুণাচল প্রদেশ। এখানে আসুন ভাইসরয় ওয়াজ গিভেন পাওয়ার টু মেক রুল ফর ট্রানজেকশন অফ বিজনেস ইন দ্য কাউন্সিল অ্যান্ড ইস্যু অর্ডিন্যান্স, অর্থাৎ ভাইসরয়ের পাওয়ার ছিল যেখানে ট্রানজেকশন অফ বিজনেসের ট্রানজেকশন এবং অর্ডিন্যান্স ইস্যু করার ক্ষমতা। এরপরে আমরা দেখে নেব ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। 1892 দ্য নাম্বার অফ নন অফিসিয়াল মেম্বার ওয়াজ ইনক্রিজড ইন বোথ দ্য সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল। তো যে দুটো যে কাউন্সিল ছিল, বর্তমানে আমরা যেমন বলে থাকি লেজিসলেটিভ কাউন্সিল এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি দুটো, তখন ছিল সেন্ট্রাল এবং প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল। তো দুটো ক্ষেত্রেই আপনার নন অফিসিয়াল মেম্বারকে ইনক্রিজড করা হয়েছিল। দ্য legislative council power was increased so
দে কুড ডিসকাস বাজেট অ্যান্ড আস্ক কোশ্চেন টু দ্য এক্সিকিউটিভ। বর্তমানে যেমন বাজেট ডিসকাস করার জন্য লেজিসলেটিভ কাউন্সিল আছে এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, তখন লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার এনকারেজ করা হয়েছিল এই কারণে যে বাজেট ডিসকাস করার জন্য। এরপরে আসুন দেখে নিই মোস্ট ইম্পর্ট্যান্ট ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। 1909-এর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টে কী হয়েছিল? মরলে মিন্টো রিফর্ম। মরলে মিন্টো রিফর্ম বলা হয় 1909-এ। মরলে মিন্টো রিফর্মের সময় কোন গভর্নর জেনারেল ছিলেন? আপনারা কমেন্টে জানাবেন। দ্য নাম্বার অফ মেম্বার ইন বোথ সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল ওয়াজ ইনক্রিজড। এক্ষেত্রেও সেন্ট্রাল এবং প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বারকে ইনক্রিজ করা হয়েছিল। অ্যান্ড ইন্ডিয়ান স্বতন্ত্র প্রসাদ সিনহা ওয়াজ ইনক্লুডেড ইন দ্য ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল ফর দ্য ফার্স্ট টাইম। কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা জানেন প্রায় পরীক্ষা এসে থাকে, ডাব্লিউবিসিএস প্রিলিমস, মেন্স, পিএসসি বা এনটিপিসি আরও অন্যান্য যে কোনো এক্সামে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো স্বতন্ত্র প্রসাদ সিনহা প্রথম ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল এসে ফার্স্ট টাইম জয়েন করেছিলেন কোন অ্যাক্ট অনুযায়ী? না পার্লামেন্টারি রিফর্ম বা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 অনুযায়ী। সেপারেট ইলেক্টরেট ওয়াজ গিভেন টু মুসলিম, অর্থাৎ সেপারেট ইলেক্টরেট ফর মুসলিম, এটারও আনসার হবে 1909 বা পার্লামেন্টারি রিফর্ম। এরপরে আসুন গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, দ্য অ্যাক্ট ওয়াজ নোন অ্যাজ মন্টেগু চেমসফোর্ড রিফর্ম। এটা আমরা সবাই জানি, মন্টেগু চেমসফোর্ড রিফর্ম হয়েছিল 1919। দ্য সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল লিস্ট অফ সাবজেক্ট আর ইন্ট্রোডিউস ইন লেজিসলেচার, অর্থাৎ সেন্ট্রাল এবং প্রভিন্সিয়াল লিস্টের সাবজেক্টকে ইন্ট্রোডিউস করা হয়েছিল ইন লেজিসলেচার। দ্য প্রভিন্সিয়াল সাবজেক্ট ওয়ার ফার্দার ডিভাইডেড ইন্টু ট্রান্সফার সাবজেক্ট অ্যান্ড রিজার্ভড সাবজেক্ট। দ্য লেজিসলেটিভ কাউন্সিল হ্যাড নো say in the latter. This was known as the system of ডিআরকি। আমরা জানি এটা ডিআরকি ইন প্রভিন্সে ডিআরকি স্টার্ট হয়েছিল 1909-তে। অ্যান্ড লেজিসলেটিভ কাউন্সিল ওয়াজ বিফরকেটেড ইন্টু আপার হাউস অর্থাৎ কাউন্সিল অফ স্টেট এবং লোয়ার হাউস লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে যে কাউন্সিল অফ স্টেট যেটা ছিল সেটা ছিল আপার হাউসকে বলা হতো আর লোয়ার হাউসকে বলা হতো লেজিসলেটিভ অ্যাসেম্বলি। বর্তমানে আমাদের যেমন লেজিসলেটিভ কাউন্সিল আপার হাউস বলা হয়, লেজিসলেটিভ অ্যাসেম্বলি হচ্ছে লোয়ার হাউস। তো এটা প্রতিটা স্টেটেই আছে বা কোনো কোনো স্টেটে অনলি লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল। আর দুটো জিনিস আছে, কাউন্সিল, লেজিসলেটিভ কাউন্সিল এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তার যদি এক্সাম্পল দেওয়া হয় বিহার, গতবারে কোশ্চেনটা এসেছিল ডাব্লিউবিসিএস মেন্সে। এরপরে আসুন সেপারেট ইলেক্টোরেট ওয়াজ এক্সটেন্ডেড টু শিখ, ক্রিশ্চিয়ান, অ্যাংলো ইন্ডিয়ান এবং ইউরোপিয়ানদের জন্য, অর্থাৎ সেপারেট ইলেক্টোরেট ফর আদার্স কমিউনিটি যেমন শিখ, ক্রিশ্চিয়ান, অ্যাংলো ইন্ডিয়ান এবং ইউরোপিয়ান, সেটা 1919-এ হয়েছিল, এটা মনে রাখতে হবে। আর সেপারেট ইলেক্টোরেট ফর মুসলিম সেটা 1909-এর পার্লামেন্টারি রিফর্মে হয়েছিল। এই দুটো গুরুত্বপূর্ণ। এরপরে আসুন মোস্ট ইম্পর্ট্যান্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, যেখান থেকে অনেক জিনিস নেওয়া হয়েছে ভারতের কনস্টিটিউশনে, ঠিক আছে। দ্য পাওয়ার বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট আর ডিভাইডেড ইন টার্মস অফ ফেডারেলিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট। এটা আমরা জানি, ফেডারেলিস্ট বলতে বোঝানো হচ্ছে আপনার ইউনিয়ন লিস্ট, আর প্রভিন্সিয়াল লিস্ট বলা হচ্ছে স্টেট লিস্টকে, আর কনকারেন্ট লিস্ট তো আছে। তো এই তিনটে তালিকা বা তিনটে লিস্ট ক্রিয়েট করা হয়েছিল, যেখানে ডিআরকি ওয়াজ অ্যাবলিশড ইন প্রভিন্স, অর্থাৎ 1919 সালে যে ডিআরকি 1919 সালে যে ডিআরকি ইন প্রভিন্স হয়েছিল সেটাকে অ্যাবলিশড করা হয়েছিল 1935-এ, এবং সেটা অ্যাবলিশড করা হয়েছিল ডিআরকি ইন সেন্টার। ডিআরকি ইন সেন্টার ইন্ট্রোডিউস করা হয়েছিল 1935-এ। ডিআরকি ওয়াজ অ্যাডাপ্টেড অ্যাট দ্য সেন্টার উইথ ট্রান্সফার্ড অ্যান্ড রিজার্ভ সাবজেক্ট। কয়েকটা সাবজেক্ট এবং কয়েকটা বিভিন্ন লিস্টে, অর্থাৎ কনকারেন্ট লিস্ট থেকে ইউনিয়ন লিস্ট এবং ফেডারেল লিস্টে ট্রান্সফার করা হয়েছিল, এবং ডিআরকি অ্যাডাপ্ট করা হয়েছিল অ্যাট দ্য সেন্টার। আগেই বললাম যে সেন্টারে ডিআরকি অ্যাডাপ্ট করা হয়েছিল। ডিআরকি মিনস হচ্ছে যেটা আমরা বাংলায় বলে থাকি দ্বৈত শাসন বা ডুয়েল পলিটি। এরপরে আসুন এখানে দ্য লেজিসলেচার অফ বেঙ্গল, বোম্বে, মাদ্রাজ, বিহার, আসাম, ইউনাইটেড প্রভিন্স আর মেড বাই বাইক্যামেরাল। অর্থাৎ বাইক্যামেরাল লেজিসলেচার বলতে আমরা যেটা আগেই বললাম, লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং লেজিসলেটিভ কাউন্সিল, এটাকে বলা হচ্ছে বাইক্যামেরাল। আর ইউনিক্যামেরাল মানে হচ্ছে, এটা অনেকেরই হয়তো জানা নেই, ইউনিক্যামেরাল মানে অনলি একটা হাউস আছে, যেমন ওয়েস্ট বেঙ্গলে কি আছে, অনলি লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, লেজিসলেটিভ কাউন্সিল অনেক আগে ছিল কিন্তু সেটা অ্যাবলিশড করা হয়েছে, সেটা ইউনিক্যামেরাল ওয়েস্ট বেঙ্গল। আর বিহারের ক্ষেত্রে যদি ধরি বিহার বা ইউপি, সেক্ষেত্রে আমরা কি ধরো বিহার বা ইউপিতে আছে বাইক্যামেরাল লেজিসলেচার বলতে এখানে দুটো হাউসই আছে, অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলি হচ্ছে প্লাস লেজিসলেটিভ কাউন্সিলও আছে।
সেটাকে বলা হচ্ছে বাইক্যামেরাল। তাহলে বাইক্যামেরাল এখানে ক্রিয়েট করা হয়েছে কোথায় কোথায়? বেঙ্গল, বোম্বে, মাদ্রাজ, বিহার, আসাম, ইউনাইটেড প্রভিন্স। তো এখানে বেঙ্গল আমরা বললাম, বেঙ্গল অলরেডি অ্যাবলিশ হয়ে গেছে, বর্তমানে ইউনিক্যামেরাল বেঙ্গল। প্রোভাইডেড ফর দ্য ফরমেশন অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবং 1935-এ আমরা জানি 1935-এর 1 এপ্রিল রিজার্ভ ব্যাঙ্ক এস্টাবলিশড হয়ে থাকে, এস্টাবলিশড হয়। এরপরে আমরা আসবো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, 1947-এর ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট প্রোভাইডেড ইনঅ্যাক্টমেন্ট টু দ্য মাউন্ট ব্যাটেন প্ল্যান অফ 3 জুন 1947। তো বন্ধুরা আমরা জানি যে 3 জুন প্ল্যানটাকে 3 জুন প্ল্যানও বলা হয়, মাউন্ট ব্যাটেন প্ল্যানও বলা হয়ে থাকে। এন্ডেড দ্য ব্রিটিশ রুল অ্যান্ড ডিক্লেয়ার্ড ইন্ডিয়া টু বি ইন্ডিপেন্ডেন্স ফ্রম 15th August 1947। এখানে একটা হিস্ট্রি আছে, এখানে একটা কথা বলে দিই। প্রথমে কিন্তু বলা হয়েছিল 15ই আগস্ট 1947 পর্যন্ত, বলা হয়নি। সেখানে বলা হয়েছিল যে 20 ফেব্রুয়ারি ডিক্লেয়ার করা হয়েছিল 1947 20 ফেব্রুয়ারি, যে অগস্টের মধ্যে, অর্থাৎ 1948 সালের মধ্যে ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ ব্রিটিশ রুল এন্ড হয়ে যাবে এবং ইন্ডিপেন্ডেন্স ভারতীয়দের হাতে দিয়ে দেওয়া হবে তাদের স্বাধীনতা। এটা 20 ফেব্রুয়ারি ডিক্লেয়ার করা হয়েছিল। পরে আবার জুলাই মাসে ডিক্লেয়ার করা হয় যে 15ই আগস্ট 1947 পর্যন্ত দিয়ে দেওয়া হবে, এবং 18ই জুলাই সেটা কার্যকরী হয়ে যায়। তাদের যে রুল, অর্থাৎ রুলস অ্যান্ড রেগুলেশন 18ই জুলাই কার্যকরী হয়ে যায়। ঠিক আছে, তো তারপরে লাস্ট যে মাউন্ট ব্যাটেন প্ল্যান, যখন মাউন্ট ব্যাটেন যখন ভাইসরয় অফ ইন্ডিয়া হয়ে আসে, তখন তিনি 3 জুন, তার আগে কিন্তু সিমলা কনফারেন্স হয়ে থাকে। এখানে কথার মধ্যে এসে গেল তাই বলে দিলাম, তার আগে সিমলা কনফারেন্স হয়ে থাকে। জিন্নার দাবি না মেনে নেয়, তখন 3 জুন প্ল্যান, মাউন্ট ব্যাটেন প্ল্যান বলা হয়। 3 জুনে দুটো স্টেট, অর্থাৎ ভাগ হয়ে যায় ইন্ডিয়া পাকিস্তান, এবং ডিক্লেয়ার করা হয় 3 জুন 1947 ডিক্লেয়ার করা হয়। এরপরে আসুন, এবং 14ই আগস্ট এবং 15ই আগস্ট দুটো স্টেট ভাগ হয়ে যায়। প্রোভাইডেড ফর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়া পার্টিশন, অর্থাৎ ইন্ডিয়া ভাগ হয়ে যায়। 3 জুন ডিক্লেয়ার করা হয়। আর আগেই বললাম 14 তারিখ এবং 15 তারিখ আগস্ট মাসের দুটো স্টেট ভাগ হয়ে যায়। অফিস অফ ভাইসরয় জ্যাবলিস্ট অ্যান্ড 2 ডোমিনিয়ন ওয়ার টু হ্যাভ দ্য গভর্নর, অর্থাৎ দুটো ডোমিনিয়নের আদার আদার, দুটো ডোমিনিয়ন বলতে এখানে ইন্ডিয়া পাকিস্তানকে বোঝাচ্ছে। দুটো ডোমিনিয়নের আদার আদার, আর ভাইসরয় আলাদা হয়ে যায়। তো এটা যদি এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস বলে দিই, যেটা ডব্লিউবিসিএস মেন্সে এসেছিল গতবারে, প্রথম গভর্নর অফ পাকিস্তান যদি বলা হয়, গভর্নর জেনারেল বা ভাইসরয় বলেন, তিনি ছিলেন জিন্না। আর প্রথম প্রাইম মিনিস্টার যদি বলা হয়, লিয়াকত আলী খান। The Constituent Assembly of the 2 Dominion were to have power to legislate for their respective territory, যে যার টেরিটরিতে, অর্থাৎ আলাদা আলাদা ডোমিনিয়নের যে যার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তারা গঠন করে। দ্য প্রিন্সলি স্টেট ওয়ার টু ডিসাইডেড দেয়ার অ্যাফিলিয়েশন দেমসেলফ। এখানে একটা জিনিস, ভিন্ন প্রিন্সলি স্টেট যেগুলো আলাদা ছিল, প্রিন্সলি স্টেটগুলো তারা নিজেরাই ঠিক করে যে কে কোন ডোমিনিয়নের সাথে যুক্ত হবে, অর্থাৎ ইন্ডিয়া আর পাকিস্তান। তো বন্ধুরা এখানে আমরা আলোচনা করলাম পার্ট 1 কমপ্লিট করতে করতে আমাদের 3 দিন টাইম লেগে গেল, অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া পার্ট 1-এ। পার্ট 2-এতে আমরা আলোচনা করেছি অ্যাক্ট, পার্ট 3-তে আমরা আলোচনা করেছি আফটার ব্রিটিশ ক্রাউন, যে অ্যাক্টগুলো হয়েছে ইম্পর্ট্যান্ট অ্যাক্ট, সেগুলো আমরা আলোচনা করলাম। পার্ট 3-তে আমরা আলোচনা করবো, এখানে দেখে নিন, মেকিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মেকিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমরা পার্ট 3-তে পার্ট 4-এ আলোচনা করবো। তো বন্ধুরা আজকের মতো এখানে, পরে ভিডিওতে দেখা হচ্ছে। যারা যারা পিডিএফটা নিতে চাইছেন নিচের লিঙ্ক থেকে নিয়ে নেবেন, আর অবশ্যই যারা নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এছাড়াও আদার্স যে পিডিএফগুলো আছে নিতে ভুলবেন না, নিচের লিঙ্কে দেওয়া থাকবে। তো বন্ধুরা আজকের মতো এখানে, যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ।